নমস্কার বন্ধুরা, সান্দাকফু ভ্রমণের দ্বিতীয় পর্বেও আপনাদের স্বাগত জানাই। আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং মেল হয়ে এনজেপি এলাম এবং সেখান থেকে আমরা কিভাবে প্রথমে লেপচা জগৎ, সেখানে আমরা কোথায় ছিলাম এবং পরের দিন সকালে কীরকম কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আমরা উপভোগ করেছি, এই সবই আপনাদের সাথে শেয়ার করে নেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে প্রথম হলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশনটি পৌঁছে যায়। টংলু থেকে টুমলিং পৌঁছতে আমাদের বেশ বেলাই হয়েছিল, কারণ পথে আমরা অনেকগুলো সাইট সিন করেছিলাম। এখন আমরা কিছুক্ষণ আগে টুমলিংয়ে পৌঁছালাম। ঠান্ডা আছে এখন মোটামুটি, খুব যে ঠান্ডা লাগছে তা নয়, রাতের দিকে হয়তো আরও টেম্পারেচার ড্রপ করবে। অসাধারণ ভিউ, মানে এখানে যদি আসেন, হয়তো মোবাইল ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, বলতে পারেন এখান থেকে আপনি সুপার স্লিপিং বুদ্ধা দেখতে পারবেন, মানে বিরাট। আজকে আমরা এই রাত্রিবেলা এখানেই স্টে করব, কালকে আমাদের ডেস্টিনেশন সান্দাকফু। টুমলিং নেপাল ভারত সীমান্তে থাকা প্রায় 2970 মিটার উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম। টুমলিংয়ে আমরা ছিলাম সৎকার লজে, যার পরিষেবা খুবই ভালো। টুমলিংয়ে আকাশ পরিষ্কার হওয়ায় আমরা এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলাম। একদিকে এভারেস্ট আর অন্যদিকে স্লিপিং বুদ্ধা। সে এক অপরূপ দৃশ্য, চোখ ফেরানো যাচ্ছিল না, সারাক্ষণ মনে হচ্ছিল দেখতেই থাকি। টুমলিংয়ে যেদিন পৌঁছলাম আকাশ সেদিন খুব পরিষ্কার ছিল। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা যখন আমাদের হোটেলের ব্যালকনিতে এসে দাঁড়ালাম, সূর্যাস্তের দৃশ্যটা ঠিক কিছুটা এরকম ছিল। ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছিলাম দিগন্ত রেখার কথা, আজ তা চোখের সামনে দেখলাম। হোটেলের ব্যালকনি থেকেই অপরূপ সুন্দর দৃশ্য দেখে আমরা কিছুক্ষণ থমকে দাঁড়ালাম। রাতে ডিনার কমপ্লিট হওয়ার পর আমরা দুই কর্তাগিন্নি মিলে বাইরে এলাম। আমরা গেছিলাম রাস পূর্ণিমার সময়, আর পূর্ণিমার চাঁদের আলোয় আমরা যা দেখলাম রাতে, তার লাইফ টাইম এক্সপিরিয়েন্স। দেখুন আপনারাও। পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করলাম টিবেটিয়ান ব্রেড দিয়ে। টুমলিংকে বিদায় জানানোর আগে আমরা গেছিলাম আমাদের হোটেলের কাছেই একটি জায়গা, যেটির নাম চোত্রেন। তাদের পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে তারা এটি বানায়। টুমলিং বেড়াতে গেলে অবশ্যই এই জায়গাটি ঘুরে আসবেন। জায়গাটি ভীষণ সুন্দর, আপনাদের খুব ভালো লাগবে। টুমলিং আর সান্দাকফু বেড়াতে যাবেন অথচ ল্যান্ড রোভারের সাথে ছবি দেবেন না, এটা হতেই পারে না। আমাদের হাতে একটু সময় থাকায় আমরা পাশে একটি ক্যাফেতে গেছিলাম এবং সেখানে কফির স্বাদ উপভোগ করলাম, আর তার সাথে উপভোগ করলাম অপূর্ব কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। টুমলিংকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম সান্দাকফুর উদ্দেশ্যে। তবে সান্দাকফু যাওয়ার আগে আপনাদের প্রবেশ করতে হবে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে। সেখানে প্রথমেই আপনাদের সবার পারমিট করাতে হবে, অর্থাৎ এর জন্য আপনাদের ওখানে সবার আই কার্ড কিন্তু ম্যান্ডেটরি। সুতরাং নিজের আই কার্ড নিয়ে যেতে ভুলবেন না। ও আরেকটা জিনিস তো বলতে ভুলেই গেছি, আই কার্ডের পাশাপাশি আপনারা 2 থেকে 3 কপি ছবিও আপনাদের সাথে রাখবেন, সেটি কিন্তু ওখানে খুব গুরুত্বপূর্ণ। এই যে দেখুন, কথা বলতে বলতে চলে এসেছি সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের গেটে। সিঙ্গালিলা পার্কে ঢোকার পর
আপনাদের যদি কপাল ভালো থাকে তাহলে দেখা হয়ে যেতেই পারে রেড পান্ডার সাথে কিংবা প্যাঙ্গোলিনের সাথে। কিন্তু এখানে শোনা যায় যে লেপার্ডেরও কিন্তু আনাগোনা আছে। এক্ষেত্রে বলে রাখা খুব দরকার, মানিভঞ্জন থেকে গৈরিবাস অবধি যে 19 কিলোমিটারের রাস্তা আছে সেটি ভালো, কিন্তু গৈরিবাস থেকে সান্দাকফু পর্যন্ত যে 12 কিলোমিটার রাস্তা আপনারা পাবেন সেটিকে রাস্তা বললে কিন্তু ভুল হবে। পুরোটাই পাথুরে এবং সমগ্র রাস্তায় প্রচণ্ড জার্কিং। এই সমগ্র রাস্তায় আপনাদের এতটাই জার্কিং হবে যে কোমর ব্যথা কিন্তু ম্যান্ডেটারি। আর এই কোমর ভাঙা রাস্তা দিয়ে যেতে যেতেই পথেই পড়বে অসাধারণ একটি লেক। চলুন দেখি। সান্দাকফু যাওয়ার পথে পড়বে কালীপোখরি লেক। কালী অর্থে শক্তি আর পোখরি অর্থে লেক। এই লেকটি ভীষণই সুন্দর। বলা হয় এটি বুদ্ধের বাম পা। সিকিমের খিচিপেড়ি লেককে বলা হয় বুদ্ধের ডান পা, আর এই কালীপোখরি লেককে বলা হয় বুদ্ধের বাম পা। জায়গাটি কিন্তু অসম্ভব সুন্দর। তারপর আবার গাড়িতে ওঠা এবং সুদীর্ঘ কোমর ভাঙা রাস্তা পার করে যেখানে আমরা পৌঁছালাম সেটি স্বর্গ থেকে কিন্তু কিছু অংশে কম নয়। অবশেষে সূর্যাস্তের কিছুক্ষণ আগে আমরা পৌঁছালাম সান্দাকফু। এ এক অপূর্ব সুন্দর জায়গা। সুন্দর শব্দটাও হয়তো এখানে এসে ম্লান হয়ে যাবে। আরও অন্য কোনো বিশেষণ যদি জানা থাকে আপনারা জানাবেন এই জায়গাটি দেখে। কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাবেনই, তার পাশাপাশি অন্যদিকে দেখতে পাবেন এভারেস্ট, মাকালু, লোৎসে, বিভিন্ন ধরনের 8,000 শৃঙ্গ আপনারা সান্দাকফু থেকে অনায়াসেই দেখতে পাবেন। সান্দাকফু ঢুকে আমরা হোটেলে না ঢুকেই চলে এসেছিলাম পাশেই একটি জায়গা যেটির নাম আল। এই আল থেকে আমরা সূর্যাস্ত দেখি, কিন্তু আমাদের একটু পৌঁছতে দেরি হয়ে যাওয়ায় সূর্যাস্ত দেখতে পাইনি, কিন্তু দেখতে পেয়েছিলাম চন্দ্রোদয়। রাস পূর্ণিমার চাঁদের জ্যোৎস্নার এমন ছটা দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম। এ যেন এক অতি পার্থিব দৃশ্যের সাক্ষী হয়েছিলাম আমরা। সান্দাকফুতে আমরা ছিলাম হোটেল সানরাইজে। এটি এখানকার বেস্ট হোটেল। ভিউ দেখার জন্য আপনাদের অন্য কোথাও যেতে হবে না, এই হোটেলের ছাদেই আপনারা অসাধারণ সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারেন। পাশেই আছে শেরপা চালের, তবে আমার মতে এটিই বেস্ট। আমরা শুনেছিলাম মেঘেদের নোঙর করা, আজ চোখে দেখলাম। দেখুন দূরে এই মেঘগুলো কিরম নোঙর করেছে, আর এই হচ্ছে আমাদের হোটেলের সামনের দৃশ্য। কি দারুণ না? পরের দিন ভোরবেলা সূর্যোদয় দেখার জন্য আমরা চলে গেছিলাম সানরাইজ হোটেলেরই ছাদে। এটি সূর্যোদয়ের ঠিক আগের মুহূর্ত। সূর্যের প্রথম আভা যখন কাঞ্চনজঙ্ঘার শীর্ষে পড়ল তখন দৃশ্যটা কিছুটা এরকম ছিল। দেখো গর্বিত বীর, চির তুষার মণ্ডিত শির, অতিথির গুরু গম্ভীর, কত যোগী কত যোগী কত ঋষি কত সাধক পূজিত শাশ্বত অদ্রি প্রবীর।
বিস্ময়, দুর্লঙ্ঘ দুর্জয়, হিমালয় হিমালয় হিমালয়। আর এই অতি পার্থিব দৃশ্যের সাক্ষী হওয়ার পর আমরা রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। সেদিনকে সকালেই আমরা এনজিপির দিকে রওনা দিয়েছিলাম এবং রাস্তায় টংলুতে একটি গাড়ি খারাপ হয়ে যাওয়ায় আমাদের কিছুটা সময় বেশি লেগেছিল। প্রায় 5 থেকে 6 ঘন্টা আমাদের এনজিপি পৌঁছাতে লেগে গেছিলো। যখন এনজিপি পৌঁছালাম তখন প্রায় দুপুর হয়ে গেছিলো এবং সেখানেই আমরা দুপুরের লাঞ্চ সেরে ট্রেনে উঠেছিলাম এবং পরের দিন আমরা আবার শিয়ালদা স্টেশনে পৌঁছেছিলাম। এই ছিল আমাদের সমগ্র সান্দাকফু ট্যুরটি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্টও করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।